দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আমরা পড়ছি প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশের শিকার। একটা ক্লাস হয়েছে, আজকে দ্বিতীয় এবং শিকার সম্পর্কিত শেষ ক্লাস। আমি শুরুতে তোমাদের জীবনানন্দ দাশের যে প্রকৃতি প্রেম এবং তার কাব্যশৈলী সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বলেছিলাম। অর্থাৎ এই যে প্রকৃতি প্রেমের মধ্য দিয়ে যে চিত্রকল্প, শব্দ দিয়ে ছবি আঁকা, প্রকৃতির ক্যানভাসে ছবি আঁকা, জীবনানন্দ দাশের মতো এমনটি বুঝি আর কেউ পারেননি। তাই প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ। কিন্তু এই প্রকৃতির সৌন্দর্য শুধু নয়, বিশ্বযুদ্ধোত্তর যে বিশ্ব, সেই বিশ্বে মানুষের হিংসা, প্রকৃতিকে ধ্বংস করা, প্রকৃতির সম্পদ নষ্ট করা, তার সেই শহুরে লালসা চরিতার্থ করা, সেটাকেও কিন্তু জীবনানন্দ দাশ এই শিকার কবিতার মধ্য দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমরা আগের দিন প্রথম ভোরের কথা জেনেছিলাম। প্রথম ভোর, প্রকৃতির সৌন্দর্য, ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, পেয়ারা এবং নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ, আকাশের তারা। সেই তারাটি দেখে কবির দুরকম বিপরীতধর্মী অনুভব ঘটেছিল, তোমরা জানো। একটি হচ্ছে পাড়াগার বাসর ঘরে গোধূলি মোদির মেয়েটির সঙ্গে তুলনা করেছেন, আরেকটিকে তুলনা করেছেন মিশরের সেই মানুষীর সঙ্গে, যে তার বুকের থেকে একটি মুক্ত এনে কবির নীল মদের গেলাসে রেখেছিল। এই অনুভব দেখেছি আমরা। তারপরে আমরা দেখেছি দেশওয়ালিরা অসৎ পাতা, শুকনো অসত্য পাতা জড়ো করে আগুন জ্বেলেছিল। সেই আগুন জ্বলাটা পরের দিনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিভাবে তা রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো হয়ে গিয়েছিল, সেটা আমরা দেখেছিলাম। আর কি দেখেছিলাম সকালের সেই শিশির পড়ে আছে প্রকৃতির মধ্যে, যা ময়ূরের সবুজ নীল ডানার সঙ্গে তুলনা করা হয়েছিল। তাহলে এই যে প্রথম ভোর, আগের ক্লাসে আমি তোমাদের সামনে রেখেছিলাম, একদম নিতান্ত প্রকৃতির চিত্রণ এবং তার সেই রূপকল্প, এবং হাজার বছর আগের সঙ্গে বর্তমান সমাজের অবস্থার সংযোগ সাধন জীবনানন্দ দাশ করেছেন কবিতার প্রথম ভোরের অংশের মধ্য দিয়ে। আজ আমরা পড়ব দ্বিতীয় ভোর। ভোর হয়ে গেল। এই যে দ্বিতীয় ভোরেই কিন্তু আমরা দেখতে পাবো প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা এবং প্রকৃতিকে ধ্বংস করার যে প্রবণতা, সেই শহুরে লালসা, সভ্যতার সঙ্গে থেকে মানুষের যে হিংস্রতা কিভাবে কাজ করেছে, সেটা আমরা দেখব। এই দ্বিতীয় ভোরের মনোরম বনভূমিতে দেখলাম কি, নক্ষত্রহীন মেহগনি গাছের কথা বলা হয়েছে। মেহগনির মতো অন্ধকার, মেহগনি খুব দামি কাঠ, সেই মেহগনির মতো অন্ধকারে সেইখানে চিতা বাঘিনীর হাত থেকে বাঁচার জন্য, এখানে একটা জিনিস আমি তোমাদের খেয়াল করতে বলবো, নজর করবে। চিতা বাঘিনীর হাত থেকে বাঁচার জন্য একটা সুন্দর বাদামি হরিণ, কিন্তু দেখো চিতা বাঘ বলেনি, চিতা বাঘিনী বলেছে, আর একটা সুন্দর বাদামি হরিণ বলেছে। চিতা বাঘ যদি বলতো তাহলে হয়তো সুন্দর বাদামি হরিণী বলতেন কবি। অর্থাৎ বিপরীত লিঙ্গের একটা বিষয় কিন্তু এখানে আছে, এটা মাথায় রাখবে। এখন আমি এর ব্যাখ্যা দিচ্ছি না, তোমরা নিজেরা নিজেদের মতো করে ভাববে। যাই হোক, সেই নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে মাঝ রাতে চিতাবাঘিনীর যে গ্রাস থেকে, চিতাবাঘিনীর তারা খাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে কিভাবে সে
সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। সুন্দরীর বন থেকে অর্জুনের বনে, এটা মনে রাখতে হবে। এমসিকিউ এসএকিউ এ প্রশ্নটা আসে, অর্ডারটা মনে রাখতে হবে মাথায়। সুন্দরীর বন থেকে অর্জুনের বনে, অর্জুনের বন থেকে সুন্দরীর বনে নয়, কিন্তু সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছিল চিতা বাঘিনীর আক্রমণ থেকে বাঁচতে সেই সুন্দর বাদামি হরিণটি। দিনের আলোয় নিজেকে রক্ষা করার জন্য সে ভোরের জন্য অপেক্ষা করেছিল, সারা রাতের এই তাড়া খেয়ে। দিন হলে, সূর্যের আলো ফুটলে সে বেঁচে যাবে, সে নিজেকে রক্ষা করতে পারবে, সেই জন্য সে অপেক্ষা করেছিল। সেই ভোরের আলোয় সেই কচি বাতাবি লেবুর মতো সুগন্ধিযুক্ত ঘাস খেয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, নিজেকে সতেজ রাখার চেষ্টা করেছিল। তারপর নদীর শীতল তীক্ষ্ণ জলে সে নেমে নিজেকে, সেই সারা রাত যে ঘুমহীন ক্লান্ত শরীরটাকে, বিহ্বল শরীরটাকে নদীর শীতল স্রোতে ভাসিয়েছিল, নতুন ভাবে নিজেকে জাগিয়ে তোলার জন্য, নিজেকে চনমনে রাখার জন্য। এখানে একটা চমৎকার উপমা কবি দিয়েছেন। জঠরের যে অন্ধকার, হিম কুঞ্চিত যে অন্ধকার, সেই রাতের অন্ধকারকে জঠরের অন্ধকারের সঙ্গে তুলনা করেছেন। সেখান থেকে বেরিয়ে এসে আলোকোজ্জ্বল যে স্বপ্ন দেখা, নতুনভাবে বাঁচার প্রেরণা পাওয়া, সেই জীবনের উল্লাস উপভোগ করা, দিনের আলোয় সেই অন্ধকার থেকে, জঠরের মতো হিম কুঞ্চিত অন্ধকার থেকে বেরিয়ে এসে দিনের আলোয় সে জীবনের উল্লাস পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিল বা মেতে উঠেছিল সেই হরিণটি। সে সোনার বর্ষার মতো জেগে উঠেছিল, সোনার বর্ষার মতো জেগে উঠেছিল সেই হরিণটি। সেই বিহ্বল শরীরটাকে সে তরতাজা করে নিয়েছিল নদীর শীতল স্রোতের নিজেকে ভাসিয়ে দিয়ে। সেই অন্ধকারের জরায়ু থেকে সে নিজেকে মুক্ত করে আলোর মধ্যে নিজেকে উল্লসিত করতে চেয়েছিল। আর কেন এত সাজ, কেন এত সাধ? হরিণীর পর হরিণীকে সে চমকে দেবে বলে, নতুন ভাবে সে বাঁচতে চেয়েছিল। এই উল্লাস, এই আবেগে সে হরিণীর পর হরিণীকে সাহসে, সাধে এবং উল্লাসে চমকে দেবে। কিন্তু কি দেখলাম আমরা এখানে? একটু খেয়াল রাখার বিষয়, একটা অদ্ভুত শব্দ, তার পরক্ষণে দেখা গেল নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আমরা ধরে নিচ্ছি বন্দুকের থেকে নির্গত গুলির শব্দ, এবং সে হরিণটি গুলিবিদ্ধ হলো। কিন্তু কবি তার রূপকল্পের কথা আগেই বলেছিলাম, ব্যঞ্জনার কথা বলেছিলাম, তিনি কিন্তু কোথাও কবিতার মধ্যে বলেননি বন্দুকের গুলিতেই তার হরিণটির মৃত্যু ঘটেছে। কিন্তু আমাদের বুঝে নিতে হবে একটি অদ্ভুত শব্দ, কারণ সেই প্রকৃতির মধ্যে, প্রকৃতির নির্মল পরিবেশের মধ্যে এই সভ্য মানুষের বহন করে আনা যে আগ্নেয়াস্ত্র, সেই বন্দুক থেকে নির্গত গুলির শব্দটিকেই এখানে কিন্তু একটি অদ্ভুত শব্দ বলেই কবি চিহ্নিত করেছেন। আর সেই গুলি যখন সেই সুন্দর বাদামি হরিণ, যে নিজেকে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা করে ভোরের আলোয় এসেছে হরিণীর পর হরিণীকে চমকে দেবে বলে, সাহসে সাধে আহ্লাদে, সে কিন্তু গুলিবিদ্ধ হলো। তার রক্ত ছড়িয়ে গেল সেই স্রোতের মধ্যে। মচকা ফুলের পাপড়ি, মচকা ফুল লাল রং হয়, তার পাপড়ির মতো লাল হয়ে গেল। সেই মানুষগুলো, তারা সিগারেটের ধোঁয়া, তামাক সেবনকারী, তাদের বিকৃত লালসা চরিতার্থ করেছে, টেরি কাটা সেই চুল। এই মৃত্যু
প্রকৃতির বুকে এই যে নাগরিক সভ্যতা বা সমাজের যে আগ্রাসন, এইটাকে কিন্তু চিহ্নিত করেছে। সভ্য মানুষেরা কিভাবে প্রকৃতিকে দিনের পর দিন পদদলিত করেছে, প্রকৃতির অধিকার হরণ করার চেষ্টা করেছে, আর প্রকৃতিকে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ সেই সব শহুরে বিকৃত লালসার মানুষদের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। জীবনানন্দ দাশ প্রকৃতি প্রেমিক কবি, তিনি প্রকৃতির বুকে এই আঘাত সম্ভবত ভালোভাবে গ্রহণ করতে পারেননি। তার সেই মনোবেদনার কথাই এই শিকার কবিতার মধ্যে দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমি পাঠ্য অংশে চলে যাব। আমি যে কথাটা বললাম, আশা করি তোমরা শুনবে, বারে বারে শুনবে, উপলব্ধি করার চেষ্টা করবে। আমি প্রতিটি শব্দ ধরে পড়ানোতে বিশ্বাস করি, তোমরাও প্রতিটি শব্দ ধরে তৈরি করবে। আমি শব্দের অর্থ লিখে দিচ্ছি, মূল কথাটিও লিখে দেব, আর কিছু প্রশ্ন দেব, তোমরা বাড়িতে তৈরি করবে। বড় প্রশ্ন তৈরি করার সময় উদ্ধৃতি ব্যবহার করবে। আমি এবার অডিওতে চলে যাচ্ছি, তোমরা পাঠ্য অংশটি সামনে রাখো, আমি শব্দগুলো একটু ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছি, সঙ্গে থাকো। আশা করি তোমরা সবাই পাঠ্য অংশটি সামনে রেখেছ। পাঠ্য অংশের 41 পৃষ্ঠা, পাঠ্য বইয়ের 41 পৃষ্ঠা। আজকে আমরা দেখো দ্বিতীয় অংশটা, অর্থাৎ দ্বিতীয় ভোর থেকে যেখানে, সেখান থেকে আমরা শুরু করছি। আজকে আমি তোমাদের কাছে পুরো কবিতাটার বিষয়টাই বলেছি, প্রথম ভোরের বিবরণ এবং দ্বিতীয় ভোরের বিষয়টাও উল্লেখ করেছি। এবার আমরা পাঠ্য অংশ ধরে ধরে এগোচ্ছি। দেখো, ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে। আমরা পাঠ্য অংশটার উপরে খুব জোর দিচ্ছি এই কারণে, তোমাদের যা সিলেবাস এবং প্রশ্নের ধরন, তাতে করে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা পংক্তি আমাদের নিখুঁতভাবে মনে রাখতে হবে। মনে রাখলে সুবিধাটা কি হবে, তাহলে আমাদের আলাদাভাবে এমসিকিউ এসএকিউ লিখে লিখে তৈরি করতে হবে না। ধরো এমসিকিউতে দিল যে মেহগনির মতো অন্ধকারে হরিণটি ঘুরেছিল, ক অপশান অর্জুনের বন থেকে সুন্দরীর বনে, খ অপশান সুন্দরীর বন থেকে অর্জুনের বনে, এবার গ ঘ এরকম আরো একটা অপশান দিয়ে দিল। তাহলে কোনটা আমাদের বেছে নিতে হবে? সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। তাহলে এই অংশটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের আর এমসিকিউ তৈরি করতে হবে না। এরকম একটা উদাহরণ খালি তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা জায়গা থেকেই, প্রত্যেকটা পংক্তি থেকেই এরকম প্রশ্ন আসতে পারে। তাই আলাদাভাবে এমসিকিউ এসএকিউ তৈরি না করে পাঠ্য অংশটা আমরা ভালো করে হৃদয়ঙ্গম করব, মনে রাখবো, বুঝবো। যাই হোক, তাহলে সারা রাত ধরে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে, নিকষ অন্ধকারে, গভীর অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে বেরিয়েছিল কে? সেই সুন্দর বাদামি হরিণটা। কেন বেরিয়েছিল? সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই ভোর, অর্থাৎ ভোর হলেই সে বেঁচে যাবে, নতুনভাবে নিজেকে আবিষ্কার করবে, নতুন দিন এসে নতুন করে বাঁচবে। আর কি কি করবে পরক্ষণে আছে, পরের কবিতাতে দেখছি আমরা, পরের অংশে। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই যে ইমেজারির কথা আছে, ভিজুয়াল ইমেজারি যা চোখে দেখা যায়, অরাল ইমেজারি যেটা আমরা কানে শুনতে পাই শ্রবণের মধ্য দিয়ে, আর ট্যাকটাইল ইমেজারি যেটা আমরা ঘ্রাণের মধ্য দিয়ে, জীবের মধ্য দিয়ে, স্পর্শের মধ্য দিয়ে উপলব্ধি করতে পারি। এখানে দেখো সেই ইমেজারির ব্যবহার করেছেন প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দের কবিতায়, এগুলো বারে বারে ফিরে ফিরে আসে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস, ঘাসের গন্ধ আছে, বিভিন্ন ঘাসের বিভিন্ন রকম গন্ধ। জীবনানন্দ দাশ সেই সমস্ত বর্ণ, গন্ধ, রূপ, রস প্রকৃতির একেবারে নিংড়ে নিয়েছেন তার কাব্যের মধ্যে।
তাই কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কে খাচ্ছে? সেই সুন্দর বাদামি হরিণ। কেন খায় মানুষ? সে নিজেকে সুস্থ রাখার জন্য, আবার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। অর্থাৎ আশাবাদ এখানে ধ্বনিত হচ্ছে। সে নিজেকে নতুনভাবে বাঁচিয়ে রেখে নতুনভাবে বাঁচতে চাইছে পৃথিবীর বুকে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ, ঠান্ডা নদীর জলে সে নামলো। কেন নামলো? সারা রাত ধরে সে তারা খেয়ে বেরিয়েছে, নিজেকে বাঁচিয়ে 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 সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে বেরিয়েছে। সেই ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। তাহলে বিহ্বল মানে অবশ বা বিস্মিত হয়ে যাওয়া, আর আবেশ মানে আমেজ। সে আমেজ দেওয়ার জন্য, নিজেকে নতুনভাবে একটা চাগিয়ে তোলার জন্য, গুছিয়ে নেওয়ার জন্য সে ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল। এই যে স্রোতের মধ্যে নামা, এটাকে তুলনাটা করেছে কিভাবে কবি, দেখো সুন্দর উপমা দিয়েছেন। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। আমি পড়ানোর সময়, বোঝানোর সময় তোমাদের আমি এর ব্যাখ্যাটা দিয়েছি। কুঞ্চিত মানে কুচকানো, কুকড়ে থাকা। অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু, জরায়ু মানে গর্ভাশয়, সে মাতৃ জঠর আমরা বলি। সে অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছুড়ে, সে অন্ধকারটাকে তুলনা করেছেন সেই জরায়ুর অন্ধকারের সঙ্গে। ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য সেখান থেকে, সে জরায়ু থেকে জন্ম নেওয়া ভোরের রোদের মতোই জীবনের সে উল্লাস পেতে চেয়েছিল। তাই কবি বলেছেন, অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে। সূর্যের সোনার বর্ষার মতো, কি সুন্দর তিনি বিবরণ দিয়েছেন, রূপকল্প ছবি এঁকেছেন। সাহসে, সাধে, সৌন্দর্যে, এই তিনটে শব্দ মনে রাখতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। সাহসে, সাধে, সৌন্দর্যে, হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। অর্থাৎ এখানে প্রেম, প্রেমের প্রতীক, চমক লাগিয়ে দেবার জন্য, অর্থাৎ আকর্ষণ করার জন্য। এখানে জীবনানন্দ দাশের প্রকৃতি প্রেম এখানে কিন্তু একটু অন্যভাবেও উপস্থাপিত হয়েছে। সে হরিণ নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে। সাহসে, সাধে, সৌন্দর্যে, তিনটি শব্দ খুব ভালো করে মনে রাখবে। হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবে, এই ছিল তার বাসনা। কিন্তু সে ভাবলো এক আর হলো এক। অরণ্যের ব্যাকরণ সে জানে, অরণ্যের গভীরে কিভাবে নিজেকে বাঁচাতে হয় সেটা সে আজন্ম লালন করেছে, সেই রীতি সে পালন করেছে। কিন্তু সভ্য জগতের যে নরপিশাচ, সেই নরপিশাচদের যে বিকৃত লালসা, লোভ, তার থেকে কিভাবে বাঁচতে হয় সেই অরণ্যচারী সুন্দর বাদামি হরিণ শিখে উঠতে পারেনি। সে অরণ্যের যে হিংস্রতা, অরণ্যের গভীরে যে খাদ্য খাদকের সম্পর্ক, সেখান থেকে সে নিজেকে বাঁচাতে শিখলেও সে সভ্য জগতের নরপিশাচদের হাত থেকে কিভাবে বাঁচতে হয় সেই ব্যাকরণ কিন্তু তার জানা ছিল না। একটা অদ্ভুত শব্দ, আমি একটা অদ্ভুত শব্দের ব্যাখ্যা তোমাদের কাছে দিয়েছি। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। তাহলে মচকা ফুলের পাপড়িটা লাল, এখানে বুঝতেই পারা যাচ্ছে নদীর জল লাল। লাল কেন হয়? রক্তপাত, অর্থাৎ রক্ত ঝরেছে সেই সুন্দর বাদামি হরিণের, যে স্বপ্ন দেখেছিল সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবে বলে। আমরাও অনেক স্বপ্ন দেখি, কিন্তু আমরাও শিকারের লক্ষ্য বস্তুতে রূপান্তরিত হই। কখন মরণ আসে কে বা জানে, ছিঁড়ে ফেলে গাংচিল শালিকের প্রাণ একদিন। জীবনানন্দ দাশ অন্য জায়গায় এই কথা বলেছেন। আগুন জ্বলল আবার,
আবার শব্দটা তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? প্রথম আগুন কারা জ্বেলেছিল? দেশওয়ালিরা জ্বেলেছিলেন। কেন জ্বেলেছিলেন? শরীরকে উষ্ণ রাখার জন্য। তাই আগুন জ্বলল আবার, এটা দ্বিতীয় ভোর, দ্বিতীয় আগুন জ্বলা। এই আগুন জ্বলাটা কিন্তু অন্য আঙ্গিকে। প্রথমবার আগুন জ্বেলেছিলেন দেশওয়ালিরা নিজেদের শীতের হাত থেকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য। এবার কি হলো? উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। উষ্ণ লাল মাংস, হরিণের মাংস তৈরি হয়ে এলো। তোমাদের বলবো সুকান্ত ভট্টাচার্যের একটি মোরগের কাহিনী কবিতাটা পড়ার জন্য। একটি মোরগের কাহিনী কবিতা এক্ষেত্রে খুব প্রাসঙ্গিক, পড়বে। সে এলো সেই বাড়িতে, সেই সুন্দর ধবধবে সাদা চাদরে মোড়া খাবার টেবিলে, কিন্তু খাবার খেতে নয়, খাবার হয়ে। এখানেও ঠিক তাই, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরি কাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ নিরপরাধ ঘুম। অর্থাৎ হরিণটিকে গুলিবিদ্ধ হতে হলো। গুলিবিদ্ধ হয়ে তার উষ্ণ লাল মাংস তাদের কাছে খাদ্যদ্রব্য হিসেবে পৌঁছে গেল। এই মৃত্যু প্রকৃতির বুকে যে নাগরিক সভ্যতার আগ্রাসন, তারই নিদর্শন হয়ে রইল। সিগারেটের ধোঁয়া আর টেরিকাটা কয়েকটা মানুষ, টেরিকাটা মানে বেশ নকশা করা, সিথি করা, কায়দা করে সিথি কাটা, সেই টেরিকাটা সভ্যতার আলোকে আলোকিত, কিন্তু প্রকৃতপক্ষে তারা সভ্যতা থেকে অনেক যোজন দূরে। আমরা সভ্য মানুষেরা ভাবি আমরা সভ্য, কিন্তু প্রকৃতিকে কিভাবে দিনের পর দিন নির্যাতন করছি, ধ্বংস করছি, আমাদের লালসাকে চরিতার্থ করছি, সেটা তোমরা জানো। বিভিন্ন ক্ষেত্রে এইভাবেই আমরা প্রকৃতিকে যেমন ধ্বংস করছি, প্রকৃতিও কিন্তু কোনো না কোনো সময় প্রতিশোধ নেবে। প্রকৃতির প্রতিশোধ বলে একটি কথা আছে। যাই হোক, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা নগর সভ্যতার লালসা মেটাতে প্রাণ নিয়ে নিল সেই সুন্দর বাদামি হরিণটির। হরিণটি কি আসলে? হরিণটি আসলে প্রকৃতির প্রতীক, এটা সিম্বল, প্রতীক। হরিণটি আসলে প্রকৃতির প্রতীক, আর প্রকৃতিকেই এভাবে আত্মসমর্পণ করতে হয়েছে লোভী মানব সভ্যতার কাছে বারে বারে, যুগে যুগে। আশা করি কবিতার বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। বারবার শুনবে, বারবার পাঠ্য অংশটা পড়বে। আমি শব্দগুলোর কিছু কিছু অর্থ তোমাদের কাছে লিখে আগের দিনের মতোই পৌঁছে দিচ্ছি, আর কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি। সেই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। পাঠ্য অংশ পড়লেই MCQ SAQ রেডি।